আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নে তুমুল বিতর্কে সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা সনদের সব ইস্যু সংসদে আলোচনা করেই বাস্তবায়ন সম্ভব, স্বরাষ্ট্রমন্ত্রী। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল ধর্মের সহযোগিতা কামনা প্রধানমন্ত্রী তারেক রহমানের। ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে সব শুভেচ্ছা বিনিময়। উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলায় হামের টিকা কার্যক্রম শুরু। 12 এপ্রিল থেকে ঢাকা সহ 4 সিটি ও 3 মে থেকে সারা দেশে 24 ঘন্টায় 10 শিশুর মৃত্যু। দেশে 3 মাসে পেট্রোল অকটেন মজুদ আছে। ডিজেল নিশ্চিতের প্রক্রিয়া চলছে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। দোকানপাট, শপিং মল খোলা থাকবে সন্ধ্যা 7টা পর্যন্ত। নতুন সময়সূচিতে অফিস ও ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত চলতি সপ্তাহে। শিক্ষামন্ত্রী। বিশ্বজুড়ে জ্বালানির সংকটে নিত্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা, অর্থমন্ত্রী। এবং বর্ষবরণের শোভাযাত্রার নাম বৈশাখী শোভাযাত্রা করার সিদ্ধান্ত সরকারের। পরিবর্তনের বিষয়টি ইউনেস্কোকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে, সংস্কৃতিমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন প্রস্তাব নিয়ে জাতীয় সংসদে তুমুল বিতর্কে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানালে এর বিরোধিতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, কোনো পরিষদে নয়, সনদের সব ইস্যু সংসদে আলোচনা করেই বাস্তবায়ন সম্ভব। সরকারি দল এবং বিরোধী দলের বক্তব্য শুনে স্পিকার মুলতবি প্রস্তাব দুটি স্বাভাবিকভাবে সমাপ্ত হয়েছে বলে সংসদকে অবহিত করেন। ইমদাদুল্লাহ বাবু রিপোর্টে বিস্তারিত। সংবিধান সংস্কারে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 8ম দিনেও তুমুল বিতর্কে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বাস্তবায়নের পথরেখা কি হতে পারে সেই নিয়ে আজকের এই মুলতবি প্রস্তাব। মাননীয় স্পিকার, জুলাই সনদ বাস্তবায়নে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই যে নোটের বিষয়বস্তুটি জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, মাননীয় স্পিকার, এই বিষয় নিয়ে ঐক্যমত্য কমিশনের কোনো আলোচনা হয় নাই। ঐক্যমত্য কমিশন আমাদের কাছে জুলাই সনদের খসড়া প্রণয়ন করেছিল, সেই খসড়ার মধ্যে এটা ছিল না। আমরা এই বিষয়ে ঐক্যমত্য কমিশনের যারা দায়িত্বশীল আছেন এবং এখানে আপনারা যারা আছেন তাদেরকে তদন্ত করে এই নোটটি কারা অন্তর্ভুক্ত করেছিল সেই ব্যাপারে আমরা খোঁজ চাই, মাননীয় স্পিকার। যে জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংস্কার বিষয়ে এটি ম্যান্ডেট নেওয়া হয়েছিল, সেই বিষয়টি পাশ কাটায় সংস্কার শব্দটি পর্যন্ত আনা হয় নাই। আপনারা সংবিধানের দোহাই দিয়ে জনরায়কে অবজ্ঞা করছেন, এটা আমাদের মানতে কষ্ট হচ্ছে। এর তীব্র বিরোধিতা করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। ওনারা যেটাকে আইন হিসেবে দাবি করতে চাচ্ছেন সেটা কতটুক আইন বা এই আদেশটা কতটুকু আইন, নিশ্চয় আমার চেয়ে ওনারা আরো বেশি ভালো বুঝবেন। আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর পায়তারা করা হচ্ছে। বাংলাদেশকে এমন ভাবে দাঁড় করানো হচ্ছে যে আমরা জুলাই চাই না, আমরা জুলাইয়ের বিরুদ্ধে। ওনারাই একমাত্র জুলাইয়ের টেন্ডার নিয়েছেন, ওনারাই টেন্ডার সাবমিট করছেন। জুলাই সনদের যে মুলতবি প্রস্তাবটা এনেছি সেটা আমরা আমাদের দল, আমাদের সংসদীয় দল আমরা ঠিক করেছি, একটা অক্ষরও বাদ যাবে না। জুলাই সনদের 1 থেকে 47 পর্যন্ত অনুচ্ছেদের প্রত্যেকটা প্যারাগ্রাফে, প্রত্যেকটা অনুচ্ছেদে বলেছেন সংবিধান সংশোধন সাপেক্ষে, সংবিধানে সংশোধন করে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আপনি এই ইন্টারপ্রিটেশনটা কোথায় রাখবেন? এ সময় কোনো বিতর্ক ছাড়াই গণভোটের রায় মেনে নিতে সরকারি দলের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। স্বীকার করেছি সবাই, সব কিছু আইন মেনে আজকের এই জাতীয় সংসদ গঠিত হয়নি, এই পর্যায়ে আমরা এসে উপনীত হইনি। আমরা আইনের কম্প্রোমাইজ করেই এখানে এসেছি এবং কম্প্রোমাইজ করেছি আমরা দেশ এবং জনগণের স্বার্থে। যতটুকু সংস্কার হওয়ার সংস্কার হবে, যেখানে সংশোধন হওয়ার সংশোধন হবে। আমরা সংশোধন বিরোধী নই, আবারও একেবারে স্পষ্টভাবে আমি জানিয়ে দিচ্ছি। সংসদ নেতার পক্ষে বিরোধী দলীয় নেতার এই বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এখন 71 এবং 72 সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝিতে পারি, স্পিকার। কারো কারোর জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি, আমি ওই জায়গায় যাব না। আমরা জাতিকে পরিষ্কার করতে চাই, জুলাই জাতীয় সনদ 2025 যেটা স্বাক্ষরিত হয়েছে, যেটা ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত হয়েছে, সকল বন্ধুরা স্বাক্ষর করেছে,
সেই স্বাক্ষর নোট অফ ডিসেন্ট সহ এনসিপি অবশ্য পরে করেছে নির্বাচনে করেছে তো বটে, সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। স্পিকার উভয় পক্ষের বিতর্ক শুনে মুলতবি প্রস্তাব দুটিকে স্বাভাবিকভাবে সমাপ্ত হয়েছে বলে ঘোষণা দেন। এই মুলতবি প্রস্তাবে স্বাভাবিকভাবে সমাপ্ত হয়েছে। দি মোশন হ্যাজ বিন টকড আউট as today's motion has also been talked out. এর আগে আবারও মাইক বিভ্রাটের কারণে 40 মিনিট বিরতিতে ছিল সংসদ অধিবেশন, জানিয়ে তীব্র বিরক্তি দেখা যায় সংসদ সদস্যদের মধ্যে। বাংলাদেশ জিন্দাবাদ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সুখী সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সকল ধর্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রী দফতরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিস্টান সম্প্রদায় ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে এক অনুষ্ঠানে এই সহযোগিতার প্রত্যাশা জানান তিনি। ফেডারেশন অফ প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি অধিকারীর নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে দেশে জ্বালানি সংকট পরিস্থিতি মোকাবেলায় সরকারের নানা পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী। হামের প্রকোপ মোকাবেলায় দেশে 30 উপজেলায় শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। সকালে নবাবগঞ্জে টিকাদান কর্মসূচি উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল বলেন, করোনার চেয়ে হাম কম ভয়াবহ নয়, তাই সতর্ক হবার বিকল্প নেই। বিগত সরকার টিকা দেয়নি বলে সংক্রামক বেড়েছে। মন্ত্রী জানান, 12 এপ্রিল থেকে ঢাকাসহ 4 সিটিতে টিকাদান শুরু হবে, আর 3 মে থেকে সারা দেশে একযোগে চলবে হামের টিকা কার্যক্রম। সাজ্জাদ জাহানের রিপোর্ট। হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, তাই জরুরি ভিত্তিতে অধিক সংক্রমিত এলাকায় টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। উচ্চ ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় হাম রুবেলা টিকাদানের বিশেষ ক্যাম্পেইন রোববার থেকে শুরু হয়। কোমলমতি শিশুদের হামের টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছে অভিভাবকরা। মায়েদের অসুস্থতার জন্য হতে পারে, তো হামের টিকাটা আমার মনে হয় যে দেওয়াটা খুব জরুরি। সকল বাবা মাই তো চাই সন্তান সুস্থ থাকে। সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিগত সরকারের ভুল ব্যবস্থাপনায় হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতিশীল নেতৃত্বে, ওনার বিচক্ষণতা বা ওনার যদি এই রকম জনগণের প্রতি দৃষ্টি রাখা, স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখার যদি ঘাটতি থাকতো, আজকে এই কাজটা আমরা সফলভাবে করতে পারতাম না। এই তড়িৎ সিদ্ধান্তের কারণে আজকে আমরা এই টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশে শুরু করেছি। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী 12 এপ্রিল থেকে ঢাকাসহ 4 সিটি কর্পোরেশনে এই টিকাদান কর্মসূচি শুরু হবে। সেই সাথে 3 মে থেকে সারা দেশে একযোগে চলবে টিকাদান কর্মসূচি। 3রা মে থেকে বাংলাদেশের বাকি সমস্ত জেলা, সমস্ত উপজেলায় একযোগে আমরা আমাদের এই টিকাদান কর্মসূচি এবং ভিটামিন এ কর্মসূচি চালু থাকবে। এদিকে কক্সবাজারে হাম টিকা কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার চলতি বছরের মধ্যে হামের সংক্রমণ শূন্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর। সরকার 2026 সালের মধ্যে হামের প্রাদুর্ভাব সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে। এছাড়া গাজীপুরে টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মুহিত বলেন, সরকার দ্রুত উদ্যোগ নেয় এ টিকাদান কর্মসূচি শুরু করা গেছে। আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিয়েছি, কাজটা চলবে। ঘাটতি যেখানেই আছে আমাদের দায়িত্ব, আমরা সেটা পূরণ করব। আপনারা আমাদের সহযোগিতা করুন। চলমান জরুরি ক্যাম্পেইনে টিকা পাচ্ছে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুরা, আর অসুস্থ শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। সাজ্জাদ জাহান, ATN বাংলা, ঢাকা।
গত 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে 10 জনের মৃত্যু হয়েছে। বিকেলে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 974 রোগী। এছাড়া শনাক্ত হয়েছেন 54 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে 17টি শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে বা সন্দেহজনকভাবে মারা গেছে আরও 113 শিশু। দেশে 3 মাসের পেট্রোল অকটেন মজুদ আছে। ডিজেলের মজুদ নিশ্চিতে চেষ্টা করছে সরকার। এসব তথ্য জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বাইক চালকদের মজুদের প্রবণতায় পাম্পের সামনে যানবাহনে জট সৃষ্টি হচ্ছে। তিনি জানান, দোকান মালিকদের অনুরোধে শপিং মল সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া সহ যে কোনো দেশের তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি নেয়ার কোনো চুক্তি করা হয়নি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জবল। দেশে চলছে জ্বালানি তেলের হাহাকার, তবে আমলে নিচ্ছে না সরকার। পাম্পের সামনে গাড়ির দীর্ঘ সারি। জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, এটার কারণ মজুতদারি। তিনি জানান, পেট্রোল অকটেনের কোনো সংকট নেই, পাইপলাইনে আছে ডিজেলও, যা দিয়ে অনায়াসেই 3 মাস চলবে। আমরা 3 মাসের জ্বালানি সংরক্ষণের যে নীতি নিয়েছি, পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমরা ইতোমধ্যে সেই প্রস্তুতি সম্পন্ন করেছি। ডিজেলের ব্যাপারে আমাদের প্রক্রিয়া চলছে, কারণ ডিজেলের শুধুমাত্র আনলেই তো হবে না, তার স্টোরেজ ক্যাপাসিটিও বাড়াতে হবে। সেটার জন্য আমরা প্যারালালি কাজ করছি। কিছু কিছু অসাধু বাইকাররা মোটরসাইকেলের ট্যাঙ্কি ফুল করে নিয়ে যাচ্ছে, আবার আরেক জায়গায় বিক্রি করে দিচ্ছে। শোনেন, কিছু ঘটনা যদি না ঘটে, তাহলে অন অ্যান এভারেজ প্রতিদিন 50,000 লিটারের ঊর্ধ্বে কিভাবে আপনি উদ্ধার করছেন? সরকার দোকানপাট, শপিং মল সন্ধ্যা 6টার পর বন্ধ রাখার নির্দেশ দিলেও 1 ঘন্টা বাড়িয়ে তা সন্ধ্যা 7টা পর্যন্ত করা হয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। দোকান মালিক সমিতির আবেদন এবং অনুরোধ বিবেচনায় এটা আমরা পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা 7টা পর্যন্ত দোকান খোলা রাখার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এদিকে 11 এপ্রিল পর্যন্ত রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তারপরও কিনতে পারছে না বাংলাদেশ। সিপিডির অভিযোগ, আমেরিকার সাথে গোপন চুক্তির কারণেই রাশিয়ার তেল কিনতে সম্মতি নিতে হচ্ছে। তবে একে ভিত্তিহীন বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। এটার সঙ্গে চুক্তির, বাণিজ্য চুক্তির কোনোই সম্পর্ক নেই। দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। আপনারা সেটা জানেন। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। তিনি জ্বালানির সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও রাজধানী সহ সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে কমছে না গ্রাহক ভোগান্তি। কোথাও দীর্ঘ লাইন, কোথাও আবার পাম্প বন্ধ। এদিকে জ্বালানি সাশ্রয়ে আজ থেকে নতুন সূচিতে চলছে সরকারি বেসরকারি অফিস এবং ব্যাংক। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। সারা রাত জ্বালানির জন্য অপেক্ষা করে এভাবেই গাড়িতে ঘুমিয়ে পড়েছেন অনেক চালক। পাম্প পর্যন্ত পৌঁছাতে সকাল হয়ে গেলেও সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন তেল শেষ। আবার কখন তেলের গাড়ি আসবে তার উত্তর জানা নেই কারো। জিয়া উদ্যানের মোটরে আমি সিরিয়াল লাগাইছি, ওই সিরিয়াল ঠেলে এই পর্যন্ত আসছি। আমি আসার পরে তারা বলছে যে তেল নেই। সারা রাত্রির আমি এখানে কাটাইছি। এখন তেল ছাড়া যদি আমি চলে যাই, তাহলে দেখা যায় আমি পরের রাত্রির আবার এসে সিরিয়ালে থাকা লাগবে। গতকালকে রাত 11টার সময় লাইনে দাঁড়াইছি। এই সকালে রাত্রে একবার মাইকিং করলো যে ভাই আপনার তেল পাইতেও পারেন, নাও পারেন, ঠিক আছে, অন্য জায়গায় সিরিয়াল এখন কই দিব? রাত 11টার থেকে সকালবেলা এখন যায় বসে আছে, এখন যখন তেল আসবে এখন তেল নিব। ফিলিং স্টেশনের এই ভোগান্তি এখন নিত্যদিনের চিত্র। প্রয়োজন না থাকলেও অনেকেই অতিরিক্ত তেল নিচ্ছেন, যে কারণে গ্রাহকদের এই লাইন প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। 95% সিএনজি গাড়ি লাইনে দাঁড়ায় থাকে।
বছরে 1000 টাকা তেলও নেয় না, এখন প্রতিদিনই তাদের তেল লাগে। এটা হচ্ছে আরো বেশি সমস্যা। অফিসগামী যাত্রীরা বলছেন তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে শুধুমাত্র তেল কিনতে গিয়ে। মন্ত্রীদের দরকার যদি রাস্তায় দাঁড়ায় তেল নিয়ে দেয় একদিন, এভাবে তেল নিলে আমাদের মতো তেল নাই, তাহলে তারা বুঝবে যে আসলে তেল নেওয়ার যে সংকটটা সমাধান করা উচিত অতি দ্রুত। তেল যদি না থাকে মানুষকে বলে দিক যে তেল নেই, আপনারা গাড়ি চালায়েন না, বন্ধ করে রেখে দেন। জ্বালানি দুর্ভোগ মোকাবেলায় বেশ কিছু জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় কর্মঘণ্টা কমিয়ে নতুন সময়সূচিতে চলছে অফিস ও ব্যাংকগুলো। সেই সাথে অবৈধ মজুদ ঠেকাতে সারা দেশে অভিযান ও জেল জরিমানা অব্যাহত রয়েছে। তারপরও ভোগান্তি থেকে রেহাই মিলছে না ভোক্তাদের। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানির সাশ্রয়ের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন নাকি অফলাইনে চলবে এই বিষয়ে এ সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, আগামী 2-1 দিনের মধ্যে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে এবং বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এর আগে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানির সংকট মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করছে সরকার। সার্বিক জ্বালানি সংকটের প্রভাবে আগামীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এই শঙ্কার কথা জানান। এছাড়া আপাতত এলডিসি উত্তরণ সম্ভব নয় বলেও জানান অর্থমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জাতিসংঘের OHRLLS এবং আবাসিক সমন্বয়ের কার্যালয়ের সহযোগিতায় এলডিসি উত্তরণ বিষয়ক কর্মশালার আয়োজন করে পরিকল্পনা মন্ত্রণালয়। কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, চলমান সংকটের কারণে আগামীতে দ্রব্যমূল্য বাড়তে পারে। আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়িয়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নাই। কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কতক্ষণ আপনি থাকতে পারবেন। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অর্থনৈতিক সংকট নিরসনে কাজ করছে সরকার। তবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যুদ্ধ সহ সার্বিক পরিস্থিতিতে এলডিসি উত্তরণের সুযোগ নেই। এই মুহূর্তে গ্রাজুয়েশন দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। এক্সটেনশন যখন হবে ওই 3 বছরের মধ্যে আমাদের রেডিনেস যে বিষয়গুলো আছে, এগুলো বিএনপির ম্যানিফেস্টোতে সব বলা আছে। বিএনপির ম্যানিফেস্টোর সাথে রেডিনেস অ্যালাইনমেন্ট হয়ে গেছে, কারণ আমরা তো এগুলোকে মাথায় রেখে তো আমরা ম্যানিফেস্টো করেছি এবং ইনশাআল্লাহ আমরা তো বাস্তবায়ন করছি একটা পর একটা এবং সময় মতো করছি। সুতরাং আমরা মনে করি এগুলো সমাপ্ত করতে পারলে আমরা রেডি হব, তখন আমরা গ্রাজুয়েশন। জনগণের ওপর যেন অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে বলেও আশ্বাস দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এবছর পহেলা বৈশাখে বর্ষবরণের শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা নামে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় বাংলা নববর্ষ এবং বিভিন্ন জাতি গোষ্ঠীর বর্ষবরণ উৎসব উদযাপনের প্রস্তুতি নিয়ে আয়োজিত বৈঠক শেষে এই তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, সমাজে কোনো ধরনের বিভাজন বা সংঘাত নয়, বরং বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য। জানান, নাম পরিবর্তনের বিষয়টি ইউনেস্কোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। সরকার বদল হলেই বদলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রার নাম। স্বৈরাচার বিরোধী আন্দোলনে মানুষকে ঐক্যবদ্ধ করতে 1989 সালে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 1996 সালে সেটির নামকরণ করে মঙ্গল শোভাযাত্রা। তারপর থেকে এই নামেই ব্যাপক পরিচিতি পায়। 2016 সালে মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। 2024 সালে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এটিকে আনন্দ শোভাযাত্রা নামকরণ করে, যার পক্ষে বিপক্ষে মত দেন অনেকেই। বিএনপি সরকার আসার পর আবারও এই শোভাযাত্রার নাম পরিবর্তন করে করা হলো বৈশাখী শোভাযাত্রা।
এর কারণ জানালেন সংস্কৃতি মন্ত্রী। এই নাম নিয়ে এটা বিতর্ক, এই বিতর্কটা আমরা অবসান করতে চাই। এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যার যার মতো যার যার অঞ্চলের ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। তিনি দাবি করেন এই পরিবর্তনে ইউনেস্কোর স্বীকৃতিতে কোনো প্রভাব ফেলবে না। ওই শোভাযাত্রার নামে ইউনেস্কো কোনো স্বীকৃতি দেয়নি। দেশে বৈশাখী উৎসবের উপরে আগে যখন মঙ্গল শোভাযাত্রা তখন ইউনেস্কো ছিল, ইউনেস্কো কি তখন মানে পয়েন্টে করবো, এটা আমরা ইনফরমেশন দিয়ে দেবো, আমরা জাস্ট জানিয়ে দেবো যে আমরা আমাদের দেশে এখন থেকে বৈশাখী শোভাযাত্রা হবে, এইটাই আমাদের ঐতিহ্য। বৈশাখী শোভাযাত্রা ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও দোয়া ও মোনাজাতে আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, সরকারের মন্ত্রী, সংসদ সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। জুলাই সনদ নিয়ে কয়েকটি রাজনৈতিক দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর রমনায় ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি। মানুষ 17 বছর যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম করেছে তা বিএনপির 31 দফার সংস্কার পরিকল্পনায় নেওয়া হয়েছে। অযথা সমস্যা তৈরি না করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে একটা প্রচারণা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানে না, সংস্কারের জনক তো আমরা। জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছি সেটাকে আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করব, এটা আমাদের কমিটমেন্ট, কারণ আমরা এর জন্য লড়াই করেছি 15 থেকে 16 বছর। বিএনপি জুলাই সনদ অস্বীকার করে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকারের এই অবস্থান জনগণকে রাজপথে নামতে বাধ্য করবে। বগুড়া 6 আসনে উপনির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই সনদকে অস্বীকার করে 18 কোটি মানুষের আকাঙ্ক্ষাকে পুনরুদ্দীপিত করে যে রাজনীতি জাতীয় সংসদে নিরাপদ হবে, জাতীয় সংসদে বিতর্ক হবে, জাতীয় সংসদে মীমাংসা হবে, আপনি জাতীয় সংসদের বিতর্ককে আপনি এখন রাজপথে ঠেলে দিয়েছেন। আমরা চেয়েছিলাম এই জাতীয় সংসদে জনগণের এত রক্ত ঝরা জুলাই সনদ বাস্তবায়ন হবে, আমরা একটা নিরাপদ বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ব, কিন্তু আপনারা সেটা করতে দিলেন না। গণভোটের রায়কে না মানলে এই সরকার অবৈধ বলে মন্তব্য করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গণভোট অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে সরকার জনগণের রায়কে প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার দাবিও জানান তিনি। সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের ক্ষেত্রেও বিএনপি সংবিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন এনসিপি মুখপাত্র। রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে এবং এবারের গণভোটে জনগণ এই কাঠামোগত সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে এবং এটাকে বিজয়ী করেছে। ফলে এই গণভোটের রায় যদি আপনারা না মানেন তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করবো।
জাতীয় সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা বলা হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশ চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান আনিসুল ইসলাম মাহমুদ। রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় তিনি বলেন যে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই, তা নিয়ে আলোচনা করে সংসদের সময় নষ্ট করা হচ্ছে। ইউনূস সরকারের অপকর্মগুলো তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র রুহুল আমিন হাওলাদার। মানুষের দৈনন্দিন যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে, কিন্তু এগুলো নিয়ে কথা হচ্ছে কি জুলাই সনদ, গণপরিষদ, গণভোট, এগুলো তো কোনো প্রশ্ন উঠতে পারে। আমরা তখন বলেছিলাম গণভোট করবেন না, কারণ এই গণভোটের কোনো আইনি ভিত্তি নাই। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। চুক্তি না হলে ইরানকে ধ্বংস করে তেল সম্পদ দখলের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি জানায়, ইরানের অবকাঠামোতে সম্ভাব্য হামলার বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও এই হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প দাবি করেন, কিছু ইরানি কর্মকর্তা এখন আলোচনার টেবিলে রয়েছেন। এদিকে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রামাত হোভাব এলাকায় একটি কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানে মার্কিন বাহিনীর একটি C-130 পরিবহন বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে তেহরান। আবুধাবির বরুজ পেট্রোকেমিক্যাল কারখানাগুলোতেও হামলা চালায় ইরান। বরিশালের গৌর নদীতে তেলের লরি থেকে পেট্রোল পাম্পে তেল খালাসের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি মোটরসাইকেল, একটি কাভার্ড ভ্যান পুড়ে যায়। এছাড়া পেট্রোল পাম্পটিরও ক্ষতিগ্রস্ত হয়। পরে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলার আগৈলঝাড়া রোডের সেন্ট পিটার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ফলে গৌর নদী গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে সড়ক সচল করে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা আগাম করের তুলনায় ব্যক্তি আয় কম হলে আগামী বছর থেকে সরাসরি তা ব্যক্তির অ্যাকাউন্টে রিফান্ড করা হবে বলে জানালেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে জাতীয় রাজস্ব ভবনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে প্রাক বাজেট আলোচনা শেষে একথা বলেন তিনি। এ সময় আসছে বাজেটে ব্যবসা ও পণ্যের কর সুবিধার কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। আলোচনায় বিনিয়োগ বাড়ানো ও কর জটিলতা কমাতে চলতি মাসে কাস্টম অটোমেশন কার্যক্রম পুরোপুরি চালুর কথাও জানান এনবিআর চেয়ারম্যান। আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় মূল্য দাঁড়িয়েছে $4.10, যা গত সপ্তাহের তুলনায় 12 সেন্ট বেশি। সিএনএন নিউজ জানায়, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলার পর থেকে জ্বালানির দাম প্রায় 37% বেড়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন কমে যাওয়ায় এই দাম বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ভেদে দামের পার্থক্য রয়েছে। ক্যালিফোর্নিয়াতে জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি, যেখানে প্রতি গ্যালন প্রায় $5.92। অন্যদিকে ওকলাহোমাতে সবচেয়ে কম, সেখানে প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম $3.29।
বাণিজ্য সম্প্রসারণে নেপাল ও ভারত সহ প্রতিবেশী দেশের সাথে ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। রাজধানীর একটি হোটেলে নেপালের প্রথম বিলিয়নিয়ার ব্যবসায়ী বিনোদ চৌধুরীর লেখা মেড ইন নেপাল বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় বৈশ্বিক জ্বালানি সংকট উত্তরে ওঠার সক্ষমতা বাংলাদেশের আছে মন্তব্য করে নেপালের ধনকুবের বিনোদ চৌধুরী বলেন, এদেশের বাজার নিয়ে সারা বিশ্ব আশাবাদী। Bangladesh and Nepal can open new areas of cooperation and a large-scale areas of cooperation which have not moved forward significantly. সমকালীন শিল্পীদের শিল্পকর্ম নিয়ে রাজধানী উত্তরায় গ্যালারি কায়া চলছে বিশেষ দলীয় প্রদর্শনী ক্রস নট এ প্রজেক্ট। এর উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রদর্শনীতে বাংলাদেশের 11 জন সমকালীন শিল্পী অংশ নিয়েছেন। অনুষ্ঠানে দেশি বিদেশি শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। গ্যালারির পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী বলেন, এই প্রদর্শনীর মূল লক্ষ্য হল বাংলাদেশ ও ভারতের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা। Very powerful connector between cultures across national boundaries, and this is so true in case of India and Bangladesh. I'm very happy that 3 of the 11 artists have actually been exchange scholars to India. They have visited India and studied in Indian art institutions under our ICCR scholarship program. So that really shows how we are closely connected. খেলার খবর। বিসিবি নির্বাচনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে গঠিত তদন্ত কমিটি তাদের রিপোর্ট পেশ করেছে। গত অক্টোবর মাসে বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সংশয় ও সন্দেহ তৈরি হয়। গত 11 মার্চ সাবেক এক বিচারপতিকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। নির্ধারিত সময়ের আগে এনএসসি পরিচালক ক্রীড়া আমিনুল এহসানের হাতে তদন্ত রিপোর্ট তুলে দেওয়া হয়। এদিকে বিসিবি নির্বাচনের পর থেকে বিসিবির 7 জন পরিচালক পদত্যাগ করেছেন। তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত সম্পন্ন করেছে কমিটি। আমরা জবাব দিয়ে গেলাম, নিরপেক্ষভাবে চেষ্টা করেছি। আমরা যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করছি, তাদের জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করছি সুস্থভাবে আমরা অভিযুক্ত না করে শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নে তুমুল বিতর্কে সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সনদের সব ইস্যু সংসদে আলোচনা করেই বাস্তবায়ন সম্ভব, স্বরাষ্ট্রমন্ত্রী। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল ধর্মের সহযোগিতা কামনা প্রধানমন্ত্রী তারেক রহমানের। ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলায় হামের টিকা কার্যক্রম শুরু। 12 এপ্রিল থেকে ঢাকা সহ 4 সিটি ও 3 মে থেকে সারা দেশে 24 ঘন্টায় 10 শিশুর মৃত্যু। দেশে 3 মাসে পেট্রোল অকটেন মজুদ আছে। ডিজেল নিশ্চিতের প্রক্রিয়া চলছে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। দোকানপাট, শপিং মল খোলা থাকবে সন্ধ্যা 7টা পর্যন্ত। নতুন সময়সূচিতে অফিস ও ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত চলতি সপ্তাহে। শিক্ষামন্ত্রী। বিশ্বজুড়ে জ্বালানি সংকটে নিত্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা, অর্থমন্ত্রী। এবং বর্ষবরণের শোভাযাত্রার নাম বৈশাখী শোভাযাত্রা করার সিদ্ধান্ত সরকারের। পরিবর্তনের বিষয়টি ইউনেস্কোকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে, সংস্কৃতিমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।